গতকাল ৩ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন। এর সাথে ৩ জন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রতিমন্ত্রী মর্যাদায় জয়েন করেছেন। ৩ বিশেষ সহকারীকে নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনা হচ্ছে না, কিন্তু ৩ উপদেষ্টাকে নিয়ে প্রায় ৩ জনকে নিয়ে কম বেশি আলোচনা সমালোচনা হচ্ছে। এবং একটা লক্ষণ কি দেখছি আমরা, যে সরকারের সাথে ছাত্রদের, যারা এই আন্দোলনের সামনের সারিতে ছিলেন গণ অভ্যুত্থানের, তাদের সাথে কি কোনো সংকট তৈরি হচ্ছে এটাকে কেন্দ্র করে, সেই প্রশ্নটাই নিয়ে মূলত আলোচনা করব। তার আগে উপদেষ্টাদের নিয়ে আলোচনার প্রসঙ্গে ২-৩টে কথা আমরা নিশ্চয়ই খেয়াল করেছি। এর মধ্যে ফেসবুকে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে জনাব মুস্তাফা সরওয়ার ফারুকীকে নিয়ে। অ্যাপারেন্টলি তার নিয়োগটা সাংস্কৃতিক মন্ত্রণালয়ে, মনে হবে উনি দীর্ঘদিন চলচ্চিত্র নিয়ে কাজ করেছেন বা বহু সময় টিভিতে নাটক বানিয়েছেন, এই সেক্টরে উনি কাজ করছেন, সুতরাং উনি ভালোই করার কথা, এ ধরনের একটা পারসেপশন আসতে পারে। কিন্তু তার যোগ্যতার চাইতে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা, বিশেষ করে সমালোচনা হচ্ছে তার শেখ হাসিনার সময়কার ভূমিকা নিয়ে। প্রচুর ছবি, প্রচুর স্টেটাস আমাদের সামনে এসছে। শুধু তাই না, শেখ হাসিনা পতন এবং পালিয়ে যাওয়ার পর ৩২ নম্বরকে রেস্টোর করা নিয়ে তার একটা স্টেটাস আমাদের সামনে আসছে। অনেকে সেই স্টেটাসটা নিয়েও তাকে তীব্রভাবে সমালোচনা করছেন। শুধু সেটা না, যেন ফারুকীর স্ত্রী, বিখ্যাত অভিনেত্রী তিশা, তিনি মুজিব সিনেমায় অভিনয় করেছেন, তার সাথে শেখ হাসিনার প্রচুর ছবি আছে, এগুলো সব সামনে আনা হচ্ছে। আমরা তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছি। বলা বাহুল্য, জনাব ফারুকীর পক্ষে খুব কম সমর্থনই আছে। আমার টেক, আমি আসলে এই ব্যাপারে আর আগাচ্ছি না, আমি জাস্ট কিছু জিনিস একটু রেখে দেই। আমি বলেছিলাম এটা একটা ভিজুয়াল ডায়েরির মতো। আকিজ গ্রুপের চেয়ারম্যান যিনি আছেন মিস্টার বশির, আকিজ বশির গ্রুপ এখন এটা ভেঙে হয়েছে, তিনি একটা অংশকে নেতৃত্ব দিচ্ছেন। তাকে নিয়ে মেজর সমালোচনা নেই, কিন্তু কেউ কেউ তার এক ধরনের রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে বলে বলা হচ্ছে। এটা নিয়ে সমালোচনা আছে, কিন্তু আমার কাছে মনে হয় একটা জিনিস, উনি খুবই বড় ব্যবসায়ী এবং উনি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। নিশ্চিতভাবে সেই মন্ত্রণালয়ের অধীনে তারও বেশ কিছু ব্যবসা থাকবে, আছে, চোখ বন্ধ করে মোটামুটি বলা যায়। সেটা যদি থাকে তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। মানুষ হিসাবে ব্যক্তিগতভাবে তাকে যারা চেনেন, ঘটনাচক্রে আমার সাথে ওনার পরিচয় হয়েছিল, কথা হয়েছিল, আমার কাছে তাকে একজন সজ্জন মানুষ মনে হয়েছে। এবং ব্যবসায়ী হিসেবে তিনি তো দুর্দান্ত সফল, কোনো সন্দেহ নেই। মন্ত্রী হিসেবেও খারাপ করবেন বলা যায় না হয়তো, কিন্তু ওই যে বললাম, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকা কোনো একটা মানুষকে ওই মন্ত্রণালয়ে দেয়াটা যে কোনো বিবেচনায় সমালোচনার যোগ্য, এবং অনেকে সেই সমালোচনা করছেন। আরেকজন উপদেষ্টা শপথ নিয়েছেন, জনাব মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিলেন, ডিফ্যাক্টো রাজনৈতিক বিশেষ সহকারী এভাবে বলা যেতে পারে, যদিও তার বিশেষ সহকারী সেভাবে বলা হয়নি। আমরা এখনো নিশ্চিত নই জনাব মাহফুজ কি বিশেষ সহকারীর জায়গায়, মানে প্রধান উপদেষ্টার অফিসেই থেকে যাচ্ছেন কিনা উপদেষ্টা হয়ে, মানে তার পদোন্নতি হয়ে। কারণ আমরা জানি উনি এর আগে সচিব পদমর্যাদায় ছিলেন, এবার উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদায়। তিনি কি প্রধান উপদেষ্টার উপদেষ্টা হিসেবে থেকে যাচ্ছেন কিনা, কারণ তার কোনো দপ্তর তাকে দেয়া হয়েছে সেটা আমরা দেখিনি। আর যদি দপ্তর দেয়া হয়ে থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার জায়গা হবে, কারণ তিনি বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বিভিন্ন দিকে এক ধরনের পারসেপশন তৈরি হয়েছে যে তিনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল ডক্টর ইউনূসের উপর, এবং অনেক ক্ষেত্রে তিনি মূলত সিদ্ধান্ত গ্রহণ করেন। এটা সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট ডিবেট, বাট দেয়ারস আ ওয়াইড স্প্রেড পারসেপশন। রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে, নিশ্চিতভাবেই করে। এবং এর সাথে খানিকটা আমাদের প্রধান উপদেষ্টারও সংশ্লিষ্টতা আছে। তিনি যারা মাহফুজকে আমেরিকায় নিয়ে গিয়ে ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট, এই যে আমাদের আপরাইজিং হলো, সেটার পেছনের ব্রেইন হিসেবে আলাদাভাবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সো সবকিছু মিলে মানুষের এই পারসেপশন তৈরি হয়েছে। সো তাকে যদি সত্যিকার অর্থে তার অফিস থেকে সরিয়ে একটা ক্যাবিনেটে দেয়া হয়, একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়, তাহলে কিন্তু এটাও এক ধরনের বড় পরিবর্তন হিসাবে দেখতে হবে, এবং সেটাও সরকারের দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন হিসেবে দেখতে হবে। এবং এটা নিশ্চিত হওয়ার পর নিশ্চয়ই এটা নিয়ে আলোচনা সমালোচনা আবার হতে পারে। যাই হোক, সম্প্রতি মানে ইনফ্যাক্ট কিছু সময় আগেই, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তার আগেই আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম। আমি সবার দিক থেকে একসাথে আমি এই স্ট্যাটাসটা দিতে দেখেছি তা নয়, কিন্তু আমি দেখছি যে এখানে
একজন এই ছাত্র নেতাদের একজন এরকম একটা স্টেটাস দিয়েছেন যে ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ মিছিল স্থান রাজু ভাস্কর্য। তার মানে এই যে উপদেষ্টা নিয়োগ হলো, এই স্ট্যাটাস যদি সঠিক হয় এবং এটা যদি কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়, অনেকগুলো প্রশ্ন আসলে এসে সামনে হাজির হয়েছে। আমরা এখনো সবাইকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়ককে একযোগে এটা এখনো স্ট্যাটাস শেয়ার করতে দেখিনি, কিন্তু তাদেরই সিগনিফিক্যান্ট একজন যখন শেয়ার করছেন এটাকে হালকা করে দেখার স্কোপ নেই। তার মানে তাদের সাথে বলা হচ্ছে, আমি জায়গাটা আবার পড়ি, অংশীদারিত্ববিহীন, মানে তারা ছাত্র জনতা একটা অংশীদারিত্ব চেয়েছেন। তার মানে তাদের মধ্য থেকে কাউকে উপদেষ্টা হিসেবে, মানে মাহফুজ আলমকে আমরা ওভাবে দেখতে পারি না, কারণ উনি এর আগেই নিয়োগকৃত ছিলেন সরকারে, নতুন করে তার হয়তো পুনর্বন্টন হয়েছে দায়িত্বের, বা একই দায়িত্ব থাকতে পারেন কিন্তু উনি নতুন নন। তার মানে এখানে যারা গেছেন তাদের মধ্যে ছাত্র জনতা সমন্বয়করা যেটা বলছেন তাদের মধ্য থেকে কাউকে নেওয়া হয়নি। এটা তার মানে তারা চেষ্টা করেছিলেন, পারেননি, এবং তারা এখন রীতিমতো মুভমেন্টের ডাক দিচ্ছেন রাজু ভাস্কর্যে। বিকেলে তারা সমবেত হবেন। কি বুঝবো আমরা? অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। তার মানে সরকার এখন কি তাহলে ছাত্রদের সমন্বয়কদের আগের মতো, সরকার বলতে আমি ক্যাবিনেটের কথা বলছি, আগের মতো গুরুত্ব দিচ্ছেন না? যদি না দিয়ে থাকেন, এটা যদি সঠিক হয়, কেন দিচ্ছেন না তাহলে? এই যে অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে ডক্টর ইউনূসের দিক থেকে আমরা দেখেছি যে সামহাউ কিছু ভুল ধারণা তার মধ্যে ছিল, তাকে দেয়া হয়েছিল। আমি আগেও বলেছি যে উনি বাংলাদেশের ঘটনা প্রবাহের সাথে বহু বছর থেকে খুব ভালোভাবে কানেক্টেড ছিলেন না। উনি এত বড় ব্যক্তিত্ব, আন্তর্জাতিকভাবে তার আন্তর্জাতিক ইস্যুতে, এই আন্তর্জাতিক বিষয়ে তার এত বেশি ইনভলভমেন্ট ছিল, দেশে উনি আসলেও এই ব্যাপারগুলোতে খুব বেশি উনি আসলে জানতেন না। ফলে যেটা হয়েছিল, তিনি তার কথায় বিভিন্ন রিডিং বিটুইন লাইন্স বা সরাসরি তার বক্তব্যে অনেক সময় মনে হয়েছিল যে এটা একটা কেয়ারফুলি প্ল্যান্ড মুভমেন্ট এবং মিটিকুলাসলি প্ল্যান্ড, উনি শব্দটাও ব্যবহার করেছিলেন, যেটা ছাত্ররা অর্গানাইজ করেছে এবং করেই তারা এটাকে সফল করেছে। একটাকে শেখ হাসিনা পতনের আন্দোলন হিসাবেই করেছে, কিন্তু এটা ছিল না। আমরা কন্টেস্ট করেছি, প্রটেস্ট করেছি দীর্ঘ সময় যে না, এটা একটা স্পন্টেনিয়াস, সারপ্রাইজিং ছিল, যেখানে সমাজের সব মানুষ একত্রে পার্টিসিপেট করেছিল। এবং এটা শুরু থেকে, এই জুলাই মাসেরও কথা বলছি, কোনোভাবেই এটা শেখ হাসিনা পতনের আন্দোলন ছিল না। আর তার চাইতেও জরুরি কথা, দীর্ঘ হিস্ট্রি আছে এই আন্দোলনটা গড়ে ওঠার, শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করার বছরের পর বছরের হিস্ট্রি আছে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা যে ছাত্রদের গুরুত্বের জায়গা, যেটা খুবই গুরুত্বপূর্ণ রোল তারা প্লে করেছেন, জীবনের ঝুঁকি নিয়েছেন, কোনো সন্দেহ নেই এই মুভমেন্টে তারা সামনে থাকায় সবকিছু অনেক ফ্যাসিলিটেটেড হয়েছে আনডাউটেডলি, কিন্তু তারাই একমাত্র, তারাই সবকিছু। এই পারসেপশন থেকে কি সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, সরে আসছেন? এই প্রশ্ন আসতে পারে। ফলে সেই কারণে কি তাদের আগে যে জোর ছিল, আগে যে সক্ষমতা ছিল সরকারের পলিসি পরিবর্তন করার ক্ষেত্রে, পলিসি গ্রহণ করানোর ক্ষেত্রে, সেটা কি কমে যাচ্ছে? সেই কারণেই কি তারা মাঠে আসছেন? এটা কি সেটার সিগন্যাল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেটা যদি হয়, এটা এই সরকারের ভবিষ্যতে চলার ধরন অনেক কিছু ডিফাইন করবে। নাম্বার 2 হচ্ছে, এটা কি সবাই চাইছেন না, কেউ কেউ চাইছেন? মানে ছাত্রদের মধ্যে সবাইকে, সমন্বয়করা যারা আছেন সবাই সমালোচনা, কেউ কেউ বিভিন্ন রকম সমালোচনা করেছেন। মুজিবের ছবি মাথার উপরে নিয়ে কেন শপথ গ্রহণ করা হয়েছে সেটা সমালোচনা হয়েছে। উত্তরবঙ্গ থেকে, রাজশাহী, রংপুর বিভাগ থেকে কেন উপদেষ্টা নেওয়া হচ্ছে না, সেগুলো নিয়ে সমালোচনা আছে। তার মানে অস্বস্তি আছে, সংকট আছে। কিন্তু এই যে প্রতিবাদের রাস্তায় নামা, এটাও কি সবাই একসাথে করেছেন? যদি সেটা, আমি অন্তত যখন ভিডিওটা রেকর্ড করছি তখন দেখছি না। যদি একসাথে নামেন তাহলে তো আমরা বুঝবই যে সবাই মিলেই আসলে সরকারের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করতে চাইছেন। আর যদি একসাথে না নামেন সবাই একত্র, সব সমন্বয়কের নেতৃত্বে, তাহলে আবার বার্তা যাবে ছাত্রদের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে কি তাহলে কোনো বিভেদ তৈরি হলো, যে কেউ কেউ এই মুভমেন্টে গেলেন, এটা ডাক দিলেন, কেউ কেউ জয়েন করলেন, কেউ কেউ গেলেন না? অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে হাজির হয়েছে, যেটা বাংলাদেশের ভবিষ্যতে, এই সরকারের ভবিষ্যতে, এই সরকার কিভাবে অপারেট করবে, এই সরকারের কাদের প্রভাব বেশি হবে এবং কাদের প্রভাব বেশি হলে সরকারের ডেস্টিনেশন কেমন হবে, এইসব প্রশ্ন নিশ্চিতভাবে আমাদের সামনে আলোচনা করতে হবে এবং আমাদের একটু সময় অপেক্ষা করা দরকার আছে। সে সময়ের পর আমরা আসলে পরিস্থিতি আরেকটু পরিষ্কারভাবে দেখতে পারবো।
তবে আপাতত এটুকুই বলি, এটা হয়তো হবারই কথা ছিল। সেটা হচ্ছে একটা স্টেটের পাওয়ার সেন্টারে নানান রকম মানুষ নানান সময় নানানভাবে এসে হাজির হয় তাদের নিজ নিজ এজেন্ডা নিয়ে। এদের মধ্যে একটা